আসসালামু আলাইকুম। রাফসান দা ছোট ভাই নামে পরিচিত যে ইউটিউবার আছে তার পরিবার যে ঋণ খেলাপি সেই ব্যাপারটা আমি সামনে নিয়ে আসি এবং সেটা নিয়ে আমি লেখালেখি যখন শুরু করি তারপর চার সাইডে এটা অনেক আলোড়ন হয়ে যায় এবং আলোড়ন হয়ে যাওয়ার পরে রাফসান যে ছেলেটা আছে সে গতকাল রাতের বেলায় এসে তার পেজ থেকে একটা ভিডিও আপলোড করে তার ব্যাখ্যা নিয়ে। মূলত সেই জায়গায় সে অনেক আবেগী কথাবার্তা বলার চেষ্টা করেছে এবং অযুক্তি কুযুক্তি মিথ্যা যুক্তি দিয়ে সে নিজের জায়গাটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে। কিন্তু ব্যাপারগুলো যে কী পরিমাণ মানে মিথ্যা তথ্য এবং অযুক্তি কুযুক্তি দিয়ে বোঝাইছিল সেই ব্যাপারটা আমার কাছে মনে হলো সবার সামনে ক্লিয়ার করে দেওয়া উচিত। ওই কারণেই আমি এই ভিডিওটা করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। তো সবার আগে বলি যে আমি কেন প্রথম থেকে এই লোনের ব্যাপারটা নিয়ে কেন আমি কথাবার্তা বলছি। এর পেছনে একটা কারণ আছে, একটা ঘটনা আমাকে খুব ট্রিগার করেছে। পাবনার একটা ঘটনা 2022 সালের নভেম্বরের দিকে সম্ভবত, যে কৃষকদের 12 জন কৃষককে জেলে পাঠানো হয়। তাদের অপরাধটা কি? মাত্র 24,000 টাকার ঋণ খেলাপি করেছে তারা। মাত্র 24,000 টাকার ঋণ খেলাপির জন্য 12 জন কৃষককে জেলে পাঠানো হয় এবং আশেপাশের আরও অনেক কৃষক আছে যারা ভয়ে পালিয়ে বেড়ায়, তাদের কৃষিকাজ বন্ধ হয়ে যায় এবং নানাবিধ সমস্যা তাদের জীবনে তৈরি হয়। তাহলে এবং আমি আরও অনেক ঘটনা জানি যে জায়গায় 24,000 টাকাও অনেক বেশি, 5,000 টাকা 10,000 টাকার জন্য এই মানুষগুলো অনেক নির্যাতনের শিকার হয়। তো যে দেশে এই মানুষগুলো এই অতি অল্প টাকার জন্য তাদেরকে আইন এইভাবে জাপটে ধরে, আর সেই দেশে কিভাবে কোটি কোটি টাকা লোন ডিফল্টার হয়ে তারা গর্বের সাথে ঘুরে বেড়ায় অ্যাজ ইফ কোনো কিছুই তারা করে নাই। সো এই যে এই বৈষম্যটা আমাকে খুব ট্রিগার করে এবং ওই কারণেই আমি এই ব্যাপারগুলো নিয়ে সরব হওয়ার চেষ্টা করি। এর একটা কারণ হলো আমি সবসময় ফিল করি ক্যারেট কলেজে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং এইগুলা কিন্তু জনগণের ডোনেশনের মানি ছিল এই জায়গায়। তো জনগণের টাকায় যেহেতু পড়াশোনা করেছে এই জায়গায় এই খেটে খাওয়া মানুষগুলোরও টাকার অবদান একটা পোর্শন ছিল। তো পড়াশোনা করার পরে সেই মানুষদের পক্ষে যদি কথা না বলতে পারি, এই দেশের জনগণের রাইট নিয়ে যদি কথা না বলতে পারি, এই যে এই টাকাগুলো ঋণ খেলাপি যে টাকাগুলো হয়ে যেগুলো তো পাবলিক মানি, মানে জনগণের স্বার্থে যদি কথা না বলতে পারি তাহলে এই বৈষম্যমূলক সিস্টেমের বিরুদ্ধে যদি কথা না বলতে পারি আমার নিজের কাছে খুবই অপরাধবোধ কাজ করে। কাজেই একজন নাগরিক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি মানুষের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করি। ডিরেক্টলি জাম্প করছি রাফসান দা ছোটো ভাইয়ের যুক্তি অযুক্তি কুযুক্তির দিকে। সো রাফসান প্রথম দিকে বলার চেষ্টা করছিল এভাবে, ইনফ্যাক্ট সে কিন্তু টেকনিক্যালি আমার তোলা অভিযোগগুলো স্বীকারই করে নিয়েছে। সে বলছে তার বাবা মায়ের কোম্পানি ছিল, তারা লোন নিয়েছিল এবং সে একই সাথে বলছে তারা কেন কোর্টে গিয়েছিল। তার ভাষায় আমি বলছি কোম্পানি আর ব্যাংকের ভেতরে ডিসপুট হয়েছে এজন্য যে তাদের টার্মস আর কন্ডিশনস মিলে নাই, এই কারণে তারা কোর্টে গেছে। এই কথাটা একেবারেই অযৌক্তিক। কোর্টে কি এই জন্য গেছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস মিলে নাই? মানে কোনো একদিন ব্যাংক এসে হঠাৎ করে বললো যে এই টার্মস কন্ডিশনস আছে, এইটা না মানলে তোমার কি মতামত তুমি বলো। ব্যাপারটা কি এরকম হয়েছে? হয় নাই। লোনটা নেওয়ার সময় টার্মস অ্যান্ড কন্ডিশনস সব স্পেসিফিক্যালি লেখা থাকে, সে জায়গায় কমপ্লাই করে তারপরে লোনটা নিতে হয়। আমার কথাটা হইল যে এই যে ব্যাংক কখন কোর্টে গেছে, মূলত কিন্তু ব্যাংকই প্রথমে কোর্টে গেছে এবং কোর্টে যাওয়ার পেছনে যে কারণটা ছিল সেটা হইল অনেকবার করে নোটিশ দেওয়া হয়েছে টাকা পে করার জন্য। শর্ত যেগুলো ছিল সেগুলো ভায়োলেটেড হয়েছে, টাইম পার হয়ে গেছে তারপরেও টাকা দেওয়া হয় নাই, ব্যাংকের লোন পরিশোধ করা হয় নাই। অনেকবার করে নোটিশ দেওয়ার পরেও যখন হয় নাই তখন ডিফল্টার হিসেবে ঘোষণা করে মর্টগেজের সম্পত্তি নিলামে তুলে বিক্রি করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গাতে আমি আসছি। তাহলে খেয়াল করে দেখেন রাফসান যেভাবে প্লেনভাবে বলল যে টার্মস অ্যান্ড কন্ডিশনস মিলে নাই এই কারণে কোর্টে গেছে, ব্যাপারটা খুবই বড় রকমের অসত্য একটা কথা না? এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি এই জায়গাতে বলি যে এই যে মানে কোর্টে যাওয়ার যে ব্যাপারটা, রাফসান বলছে যে এইভাবে কোর্টে চলে গেছে, যাওয়ার পরে কোর্ট এখন বুঝবে। কিন্তু এই জায়গায় একটা না গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে রাফসান কালকে রাতের বেলায় যখন দাবি করছে ওই মুহূর্তেও ইভেন অ্যাজ অফ টুডে রাফসানের বাবা এবং মা দুইজনই ঋণ খেলাপি, অফিসিয়ালি ঋণ খেলাপি। অনেকে হয়তো বা মনে করেন ব্যাংকে এটা ঘোষণা করলে তারপর ঋণ খেলাপি হয়। নো, তারা যখন বারবার করে ঋণ দেয় নাই, শর্ত বাড়ানোর মানে শর্তর ভেতরে ঋণ দেয় নাই, টাইম বাড়ানো হয়েছে তারপরেও ঋণ দেয় নাই, বারবার করে নোটিফিকেশন দেওয়ার পরে ঋণ হয় নাই, ওই টাইম থেকেই তো ঋণ খেলাপি হয়ে গেছে। এবং ঋণ খেলাপি হয়েছে আগে, তারপরে ব্যাংক গেছে কোর্টের কাছে যে এইবার আমার কোর্টের মাধ্যমে টাকা উসুল করতে হবে। ব্যাপারটা বুঝেন। এবং তার আগে কোর্ট
আরেকটা কাজ কি করে, ব্যাংক আরেকটা কাজ কি করে, মর্টগেজ যে সম্পত্তিটা রাখা হয় সেই মর্টগেজের জিনিসটা কিন্তু নিলামে তুলে বিক্রি করে এবং পাবলিকলি কিন্তু নিলামের বিজ্ঞপ্তিটা দিতে হয় জাতীয় পত্রিকায়, দিয়ে ওই জায়গা থেকে নিজের টাকাটা উসুল করার চেষ্টা করে, রাইট? এই জায়গাতেও রাফসানের যে কত ভুল ব্যাখ্যা আছে একটু পরেই বুঝতে পারবেন। সবার আগে আমি আরেকটা কথা একটু এই জায়গাতে একটু ফোকাস করি। রাফসানের দাবি ছিল কি, দেখবেন করোনার ভেতরে ব্যবসা খারাপ হয়েছে, পুরা পৃথিবী থমকে গেছে, তার মানে করোনার সিম্প্যাথিটা সে দেখানোর চেষ্টা করছিল। ওর ভিডিও যারা দেখেছেন নির্ঘাত এই জিনিসটা আপনাদের মাথায় হিট করার কথা। আপনারা কি একটা জিনিস জানেন, রাফসানের পরিবার কি করোনার ভেতরে ডিফল্টার হয়েছে বা করোনার পরে? অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি নো। তারা ডিফল্টার হয়েছে করোনারও আগে। তাহলে খেয়াল করে দেখেন, রাফসান যে সিম্প্যাথিটা কুড়ানোর চেষ্টা করলো করোনার এক্সকিউজ দিয়ে, তার এই এক্সকিউজ কি সত্য নাকি মিথ্যা? মানে পাবলিকের সাথে সে একটা প্রতারণা করলো না? তারা তো ডিফল্টার হয়েছে করোনারও আগে, তাহলে করোনাকে কিভাবে এক্সকিউজ আকারে ইউজ করে তারা? এবং এই যে দেখেন আরেকটা মিথ্যা আমি ধরে দিলাম, আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, ব্যাংকের কাছে যান, প্রত্যেকটা জায়গায় খোঁজখবর নেন, দেখবেন এই কাজটাই ঘটেছে যেটা রাফসান চেপে যাওয়ার চেষ্টা করেছে। আর রাফসান ভিডিওটা করার সময় সবার আগে এইটা স্বীকার করে নিলে ভালো হইতো, আপনার অনেস্টিটা সবাই বুঝতে পারতো। আপনি যদি বলতেন ইয়েস আমার বাবা মা ঋণ খেলাপি, আপনি কি একবারও বলার চেষ্টা করেছেন? নাকি টার্মস অ্যান্ড কন্ডিশনসের গল্প শুনিয়ে পাশ কাটিয়ে যাচ্ছিলেন? আপনার বাবা মা তো এখনও ঋণ খেলাপি, ঋণ তো দেন নাই ব্যাংকে। তারপর আর একটা কথা বলি যে একটা আসলে ঋণ খেলাপি কখন হয়, মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু প্রথমেই লেখা থাকে ব্যাংকে, ঠিক না? সেইগুলো তারা তো মানেই নাই, তারা আজ অবধিও টাকা দেয় নাই। এবং যখন সে টাকা দিচ্ছে না তারপরেই তো ঋণ খেলাপিটা হয়েছে তারা। তারপরে আর একটা ব্যাপার, রাফসান আর একটা ভুল দাবি করেছে। দেখেন সে তার ভিডিওর ভেতরে বলেছে যে লোনটা তো আর এমনি এমনি দেয় নাই, মর্টগেজ দিয়েছে তারা। ইয়েস, মর্টগেজ দিতে হয়, এবং তারা মর্টগেজ রাফসানের দাবি মতো 1 টাকার যদি লোন দেয় তার বিপরীতে তারা 10 টাকার মর্টগেজের সম্পত্তিটা দিয়েছে। তার মানে তার কথা শুনে বোঝা যাচ্ছে 10 গুণ বেশি টাকার জিনিস তারা মর্টগেজ রেখেছে। যদি 2.5 কোটি টাকা 2016 সালে লোন নেয়, একটু সহজ হিসাব করেন তো সবাই, তার 10 গুণ কত? 25 কোটি। তার মানে তার দাবি মতো 2016 সালে খুলনার যে জমিটা তারা মর্টগেজ রেখেছে তার দাম ছিল 25 কোটি। কিন্তু আসলে কি তাই? বর্তমানে এই 2024 সালে ওই জমিটা বিক্রি করতে গেলে 25 কোটি দূর কি বাত, আপনি মানে 10 কোটিও পাওয়াটা মুশকিল আছে। এবং এই জায়গাটা মানে আমি যতদূর একটু তথ্য পেয়েছি, যদিও এটা চূড়ান্ত কথা না, যে হয়তো বা তার ডাবলও না, যে টাকা মানে ঋণ খেলাপি আছে তার ডাবলও উঠবে না ওই ইসের থেকে। তাহলে রাফসান যে মানে পট করে বলে উঠলো যে 10 গুণ বেশি টাকার সম্পদ দিয়ে রেখেছে, এই কথাটাও তাইলে ভুল, এবং সে মিথ্যা কথা প্রচার করেছে সবার কাছে। তারপরে আর একটা জায়গা আমি একটু আপনাদেরকে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করি, এবং ওদের যে মর্টগেজের যে সম্পত্তিটা আছে বাই দ্য ওয়ে সেটা হলো খুলনাতে। তারপর রাফসান আর একটা জায়গায় বলছিল না যে গুড সিটিজেন, তারা মানে গুড সিটিজেনের মতো কোর্টে যাবে, ডিসিশন নিবে, এই জায়গায় অন্য কেউ কথা বলবে না। রাফসানটা কি গুড সিটিজেন? এর একটা প্রমাণ আমি দিয়ে দেই। গত রাত 9টার সময়ে রাফসান যে ভিডিওটা বানিয়েছে সেই জায়গায় সে বলছে রায় হয় নাই, কত টাকা দিতে হবে তারা জানে না, কিচ্ছু জানে না। কিন্তু আমি কিন্তু একটা পোস্ট রাতের বেলাতেই দিয়ে দিয়েছিলাম তারপরে, যে রায় তো গতকাল দিনের বেলাতেই হয়ে গেছে, আর রাফসান রাতের বেলা এসে আপনাদের কি শোনাচ্ছে যে রায় হয় নাই, জানে না, কোনো কিছু জানে না। এই কথাটা কি তাহলে রাফসান সঠিক বললো? আমি তথ্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যারা সাংবাদিক আছেন তারা খোঁজখবর নেন। ঢাকার অর্থঋণ আদালতের মামলাটা ছিল 162 নাম্বার মামলা, এবং ওইটাই ছিল রাফসানের বাবা মায়ের এবং ওই কোম্পানির মামলা ব্যাংকের সাথে। ওইটা এটার এক্সপার্টি রায়টা কিন্তু দিয়ে দিতে হয়েছে। এক্সপার্টি রায় মানে কি, যারা লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের বাইরে, আমি একটু বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, মানে একটা পক্ষকে আপনি ডেকেও পাচ্ছেন না, তারা যাচ্ছে না, হেল্প করছে না, জানানোর পরেও, নোটিশ দেওয়ার পরেও, তখন কোর্ট বাধ্য হয়ে এক পক্ষের কথা শুনে এবং অন্যান্য ফ্যাক্ট চেক করে রায় দিয়ে দেয়। এবং রাফসানের পরিবার অ্যাটেন্ড করে নাই কোর্টে, কোর্টকে অসহযোগিতা করেছে, নোটিশ দেওয়ার পরেও যায় নাই। তাহলে রাফসান যে গুড সিটিজেনের কথা বললো, রাফসানটা কি গুড সিটিজেন? রাফসান, ইজ ইট সো? একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই তো হয়। তারপরে আবার আরেকটা যে জায়গাটা আমি আরেকটু মেনশন করে দেই, যে লোনের টাকা, রাফসান আর একটা কথা বলছিল না যে তাদের লোনের ব্যাপার আমি কেন কথা বলবো, আমার কথা বলার মোরাল জ্ঞান দেওয়ার আমার কি রাইট আছে? ইয়েস রাফসান, রাইট আছে। কারণ যে মুহূর্তে আপনারা ল্যাভিশ লাইফ লিড করতেছেন, অনেক এক্সপেন্সিভ একটা লাইফ লিড করতেছেন, কিন্তু ব্যাংকের টাকা মানে কি পাবলিকের টাকা, সেটা ডিফল্টার আপনারা
ঋণ খেলাপি মানুষ আপনার পরিবার, তো আপনারা সেই জিনিসটা পেব্যাক না করে আপনারা এইভাবে ল্যাভিশ লাইফ লিড করতেছেন, এইটা যে কোনো বিবেকবান মানুষের মনে প্রশ্ন আসা উচিত না? আমি যদি কারো কাছে লোন নিয়ে পে করতে না পারি, তারপর আমি অন্যান্য জায়গায় খুব চাকচিক্যপূর্ণ একটা লাইফ লিড করতেছে আমি এবং আমার পরিবার, সেই ব্যাপারটা দেখতে কেমন লাগে? এবং এই কারণে যেহেতু এটা দেশের টাকা, ব্যাংকের টাকা মানে পাবলিক মানি, সো এইটা যারা ঋণ খেলাপি করে টাকাটা দেয় নাই, এই ব্যাপারে কথা বলার রাইট একজন নাগরিক হিসেবে আমার অবশ্যই আছে বলে আমি মনে করি। নাগরিক হওয়ার অনেক দায়, একটু পড়াশোনা করেন বুঝতে পারবেন যে নাগরিকের দায় কি, কর্তব্য কি, অধিকার কি। একটু পড়াশোনা ঠিক মতো করেন, জানতে পারবেন। ঠিক ওই জায়গার পাশাপাশি রাফসানের এক্সকিউজের ভেতরে আর একটা জিনিস, সে রাত 9টার টাইমের যেটা, সে টাইমে রায় হয়ে যাওয়ার পরেও সে জানে না, এবং রায়ের ব্যাপারে আমি ছোট্ট একটু তথ্য দিয়ে দেই। অ্যাপারেন্টলি এইরকমই হবে যে 3,08,00,000 টাকা প্লাস 2023 সালের যেদিন থেকে মামলা হয়েছিল তারপরে 2024 সাল, যতদিন পর্যন্ত না এটা পরিশোধিত হবে, এতদিনের যে ইন্টারেস্ট, সেই 3,08,00,000 টাকার মতো যে অ্যামাউন্ট আছে সেটার সাথে যুক্ত হবে, এবং আরও কিছু খরচ আছে, এইগুলা দিয়ে তার কিন্তু পরিশোধ করতে হবে, মানে অ্যাজ পার দ্য লেটেস্ট জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে গতকাল দিনের বেলাতেই। রাফসান নিজেদের রায়েরই তথ্য জানে না, মামলারই তথ্য জানে না, মানে তার চেয়ে তো আমি মনে হয় তাদের তথ্য ভালো জানি, আর এই লজিক নিয়ে, এই যুক্তি নিয়ে সে আসছে ডিফেন্ড করতে, মানে খুবই হাস্যকর একটা ব্যাপার হয়ে গেল এই জায়গাতে। তারপরে রাফসান আর একটা কথা কিন্তু বলার চেষ্টা করেছিল যে রাফসানরা ওই যে বলছে যে আমার যে লোনের যে টাকাটা আছে, এই লোনের টাকাটা মাত্র হলো, তার লোনের টাকা তো অনেক বেশি না, তার দাবি মতো তার 10 গুণ টাকা ছিল তার সম্পত্তির, মর্টগেজের সম্পত্তির, ব্যাংক পুরাটাই নিয়ে নিচ্ছে, তাইলে তো এটা তাদের প্রতি অবিচার করা হচ্ছে। রাফসান, ব্যাংক সিস্টেম এইভাবে কাজ করে না, আপনার তথ্য ভুল, নিজের তথ্য ঠিক নাই, আর আপনি হাস্যকর যুক্তি দিতে আসছেন। ব্যাংক ওইটা নিলামে তুলে কি করে, ওইটা বিক্রি করার পরে যত টাকাই পাক না কেন, ব্যাংক ওই জায়গা থেকে শুধুমাত্র ওই টাকাটাই নিবে যেটা নেওয়ার জন্য ব্যাংক লিগ্যালি এন্টাইটেলড, মানে আপনার ইন্টারেস্ট এবং মূল টাকাটা বাদ দিয়ে ব্যাংক একটা পয়সাও নিবে না, এবং যে টাকা অতিরঞ্জিত থাকে, এক্সট্রা থাকে, সেই টাকাটা আপনাদের কাছেই দিয়ে দিবে। তাহলে আপনারা যদি গুড সিটিজেন হইতেন, নিলামে উঠলে তো আপনাদের দুজনেই ভালো ছিল, যে ঠিক আছে নিলামে উঠে গেছে, সম্পত্তিটা তাহলে বিক্রি করে এক্সট্রা টাকা আমরা পেয়ে যাব যদি পাই, আর ব্যাংক তার প্রাপ্যটা নিয়ে নিবে। আপনারা তো সেটা করেন নাই, আপনারা এই পলিসিটাকে দীর্ঘায়িত করার জন্য, কারণ আইনের যেসব ফাঁকফোকর আছে সেগুলোর আশ্রয় আপনারা নিয়েছেন, দীর্ঘায়িত করার জন্য রিট করেছেন। এইভাবেই আসলে যারা কি করে, আমি ঠিক আছে ফাঁকফোকর যেহেতু আছে সেটা থাক, আমি এটা নিয়ে বড় কোনো কথা বলবো না, কিন্তু আপনারা তো এগুলোর আশ্রয় ঠিকই নিয়েছেন, কিন্তু আপনারা লোন পেমেন্টের দিকে আপনারা আগান নাই, এবং সেটা না করে আপনারা এসে কি বলছেন যে ব্যাংক তো সব টাকা নিয়ে যেত, অবিচার হইতো। এটা হইতো না, মিথ্যা কথা বলবেন না, না জেনে শুনেও কোনো কথাবার্তা বলার চেষ্টা করবেন না, সেটা আপনাদের জন্যই ভালো। রাফসানের পরিবারকে উদ্দেশ্য করে যখন আমি বলেছি যে ওদের মোরাল অব্লিগেশন আছে, রাফসানরা এত ল্যাভিশ লাইফ লিড করে, রাফসান তখন পাবলিক সিম্প্যাথি গেইন করার জন্য কি বলছে যে হ্যাঁ মোরাল অব্লিগেশন যদি থাকে তাহলে তো সবাই বলার চেষ্টা করবে, আমি একটা আইসক্রিম খেতে গেলেও বলবে তুমি লোন দাও নাই কেন, আমি একটা ঘড়ি কিনতে গেলেও বলবে লোন দাও নাই কেন। রাফসান, এই গেম খেলে কাজ হবে না। তার কারণটা হইল বেসিক নেসেসিটি আর লাক্সারি দুইটার ভেতরে যে পার্থক্য আছে আপনি কি জানেন সেটা? আমি আপনাকে ধরেছি আপনার ল্যাভিশ লাইফ নিয়ে, ডেইলি লাইফের নেসেসিটি নিয়ে না। একটা আইসক্রিম খেলে কেউ আপনাকে কিছু বলে নাই যে আইসক্রিমের টাকা দিয়ে তুমি লোন পরিশোধ করো। আপনি যে মুহূর্তে অডি গাড়ি গিফট করছেন ফ্যামিলিকে, কাকে? যারা ডিফল্টার। আপনার ফ্যামিলি তো ডিফল্টার, আপনার বাবা মা ডিফল্টার না, তাদেরকে আপনি অডি গাড়ি গিফট করছেন। মা দিবসের দিন নিয়ে যে তার কয়েকদিন পরে 5 লক্ষ টাকার স্বর্ণ, মানে র্যান্ডমলি কিছু একটা বেছে নাও, এই রকম বলে নিয়ে নিতে বলতেছেন। আপনার অডিয়েন্স যারা আছে, সাবস্ক্রাইবার যারা আছে, তাদেরকে ফ্রি গিভ অ্যাওয়ে করছেন কি এসি, তারপরে বাইক, আইফোন। তো আপনাদের টাকা আছে, এবং ইন্টারেস্টিংলি ওই ভিডিওর ভেতরে তো আপনি এটাও স্বীকার করে ফেলেছেন আপনাদের হাতে টাকা আছে, জানলেই দিয়ে দিতেন। বোকামি কিনা চালাকি জানি না, বাট আপনি কিন্তু পাবলিকলি স্বীকার করে ফেলেছেন যে আপনারা ইচ্ছা করে টাকাটা দেন নাই, কারণ আপনাদের হাতে টাকা ছিল, এটা কিন্তু আপনারা স্বীকার করে ফেলেছেন। অতি চালাকের আসলে গলায় দড়িই হয়, সেটা পাবলিকলি আপনারা স্বীকার করেই নিয়েছেন।
সো খুবই চতুরতার সাথে যে ভিকটিম কার্ডটা প্লে করতেছিলেন সেই ব্যাপারটা আসলে সঠিক কোনো ব্যাপার না। গাড়ির দাম নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, গাড়ির দাম নিয়ে তো আমি প্রথমেই ব্যাখ্যা করে দিয়েছি যে ওটা সময় টিভির দাবি ছিল। সময় টিভির রিপোর্টটাও আমি ওই পোস্টের কমেন্ট সেকশনে অ্যাড করে দিয়েছিলাম যে সময় টিভি বলছে যে 2 কোটি টাকার কমে কোনো গাড়ি নাই। আমি ওই জায়গায় এই ব্যাখ্যাটাও কিন্তু সংযুক্ত করে দিয়েছি পরে আমার লেখার ভেতরে যে ঠিক আছে সময় টিভির দাবি যদি ভুলও হয়, 2 কোটি টাকা নাও হয়, 75 লক্ষ হয়, 1 কোটি হয়, স্টিল দিস ইজ লাক্সারিয়াস কার। এবং এই লাক্সারি গুডটা আপনি কি করতে পারেন, একজন ঋণ খেলাপি পরিবারের সদস্য হিসেবে ঋণ পরিশোধ না করে আপনি এটা করলে চোখে লাগে। এইটাই মোরাল অব্লিগেশনটা আমি ধরে দেওয়ার চেষ্টা করেছি। এবং ওই 2 কোটি না হয়ে যদি 75 লক্ষ হয়, 1 কোটি হয়, সেটাও আসলে মূল যে আমি প্রপোজিশন যেটা ছিল সেটাকে অ্যাফেক্ট করে না। ওই লেখার ভেতরে আমি ক্রিস্টাল ক্লিয়ারভাবে লিখে দিয়েছি। এবং আরেকটা ব্যাপার, আমি কিন্তু লেখার ভেতরে কি একবারও বলেছি আপনার লিগ্যাল অব্লিগেশন আছে? আমি তো মোরাল জায়গাটা নিয়েই প্রশ্ন করেছি। অনেকে ভাবতে পারে, এটা দেখলাম অনেকে কমেন্ট করছে ওর কি লিগ্যাল অব্লিগেশন আছে বাবা মায়ের জন্য? তো বাবা মায়ের ভবিষ্যতে সম্পত্তি দিবেন, বাবা মায়ের সব কিছু করবেন, বাবা মা ওই লোন ডিফল্টার বাবা মাকে নিয়েই লাক্সারিটাকে সেলিব্রেট করতেছেন আপনি দামি দামি গিফট দিয়ে, অথচ নিজের মোরাল অব্লিগেশনটা নেবেন না। এটা তো হয় না। আপনাকে লিগ্যাল জায়গায় আমি ধরি নাই, আমার লেখার ভেতরে খুবই স্পষ্ট ভাষায় সেটা লেখা আছে। গো অ্যান্ড চেক এগেইন। তারপরে চলেন গাড়ির দাম নিয়ে তো বললাম। গাড়ির দাম নিয়ে বলার পরে ভিডিওর ভেতরে আপনি একটা ফ্লেক্স করছিলেন না যে আপনার বাবা আর্মি অফিসার, দেশের জন্য সারা জীবন সেবা করেছে। এই জাতীয় মন মানসিকতা বদলান। এই দেশের সেবা সবাই করে, শুধুমাত্র আপনার বাবা একা করে না। আর্মি হয়েছে তো কেন অন্যরা সেবা করে না দেশের? একজন টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সাংবাদিক, অন্য যে কোনো প্রফেশনাল লোক, তারা সেবা করে না? কোনো প্রফেশনই মহৎ না, প্রত্যেকেই টাকা নিয়েই সেবাটা করছে। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপারটা হলো শুধু এরাই না, একজন কৃষক, তাঁতি, জেলে, একজন মুটে কুলি, একজন ভ্যান চালক, একজন সুইপার, তারা দেশের সেবা করছে না? সো প্রত্যেকটা প্রফেশনকে সম্মান করতে শিখেন। এই ওভার গ্লোরিফিকেশন কোনো জিনিসটা করে আপনাদের চোখটা আসলে ওপরে উঠে থাকে, এই সাধারণ মানুষকে আপনার চোখে পড়ে না। এই কারণে আপনার কাছে মনে হয় ও শুধু আমার বাবাই দেশকে সার্ভ করে গেছে। নো, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? আপনি যে আর্মির দোহাইটা দিচ্ছেন না, আপনার বাবা অ্যাজ অফ টুডে ঋণ খেলাপি একজন মানুষ, এবং সেটাকে জাস্টিফাই করার জন্য আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন? আপনি ওই ব্যাখ্যা দাঁড় করালেন যে আপনার বাবা আর্মি অফিসার ছিল। আর্মিদের সাথে আমারও যথেষ্ট পরিচয় আছে, নিজেও ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। তো এই কারণে যত আর্মি অফিসার দেখেছি অনেকে আছে প্রচণ্ড ইন্টিগ্রিটি সম্পন্ন, তারা ভ্যালুস ক্যারি করে লাইফে। তারা যদি জানে যে এই জাতীয় লোন ডিফল্টার একজন মানুষের ছেলে এসে ডিফেন্ড করতেছে আর্মির ট্যাগকে ইউজ করে, সম্ভবত তাদেরও খুবই লজ্জা পাওয়ার কথা, তাদের ইন্টিগ্রিটিতে বাধার কথা যে আর্মির ট্যাগটাকে এইভাবে এই ননসেন্স মার্কা যুক্তি দিয়ে জাস্টিফাই করতে যাচ্ছে। রাফসান, সব কিছু দিয়ে সব কিছু জাস্টিফাই করা যায় না, রাইট? সো একটু চিন্তা ভাবনা করে কথা বলাটা আপনার জন্য ভালো হবে আই গেস। আরেকটা ব্যাপার, আপনি ভিডিওতে দাবি করেছেন না যে আপনি তো করে দিতেন, কিন্তু আপনি জানেন না, এই কারণে আপনারা লোন পে করতে পারেন নাই। কথাটা কি সঠিক? আপনার যদি ইন্টেনশন থাকতো, ঠিক আছে, ইন্টারেস্ট কত হবে আপনি জানেন না, কিন্তু আর একটা তথ্য তো আপনি নিশ্চিতভাবে জানেন, আসল কত ছিল, মানে এক্স্যাক্ট কত টাকা লোন নিয়েছেন, 2.5 কোটি। আপনি 2016 সাল থেকে 2024 সালের ভেতরে ব্যাংকে কি এর কোনো অংশ পে করার ইন্টেনশন দেখিয়েছেন? উত্তর হলো দেখেন নাই তো। ওইটা তো আসল টাকা ছিল, এটা তো আপনার পে করতেই হবে, আপনি তো সেটা করেন নাই। এবং ব্যাংক যত আপনাদের নোটিশ পাঠিয়েছে, যা করেছে, প্রত্যেকটা জায়গায় কি এইগুলো নোটিফাই করে নেই? যখন প্রথম আপনার ফ্যামিলির লোকজন লোনটা নিয়েছিল সেই জায়গায় লেখা ছিল না? সো আপনি যদি না জানেন, এটা আপনার পক্ষ থেকে ইগনোরেন্স দিয়ে জাস্টিফাই করতে আসবেন না, এটা আপনাদের ব্যর্থতা। এবং আর ব্যর্থতা যদি নাও হয়, এটা আপনি জেনেও সবার সামনে লুকানোর চেষ্টা করছেন। তার কারণ দেখেন, আপনি তো এই 8 বছরে দেন নাই। এবং আরও একটা মজার তথ্য আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, ঘাটতে ঘাটতে পেয়ে গেছি। জয়েন্ট স্টক কোম্পানি যেটা আছে ওই জায়গায় কিন্তু কী করতে হয়, কোম্পানিগুলোর একটা পাবলিক ডকুমেন্ট আছে যে রিটার্ন যেগুলো আছে জমা দিতে হয়। 2018 সালের পরে ওই পাবলিক ডকুমেন্ট আমি ঘেটে দেখেছি আপনাদের কোম্পানির রিটার্ন জমা দেওয়া নাই। এরকম আরও অনেক তথ্যই কিন্তু বের হয়ে আসবে ঘাটা দিতে থাকলে। সো এই যে দেখেন, আপনারা করোনার আগেই ডিফল্টার হয়ে গেছেন, 2018 সালের পর থেকে রিটার্ন জমা দেওয়া নাই। সো এই কাজগুলো আসলে কি আপনাদের ইগনোরেন্স ছিল না এই জায়গায়? আবার বলতেছেন জানলে তো দিয়েই দিতেন, তাহলে এতদিনে আপনারা ওই 2.5 কোটিটা দিতে থাকেন নাই কেন?
সো লজিকে আসলে এই লজিক দিয়ে কুলাইতে পারবেন না। তারপরে রাফসানকে আমি আরেকটা জিনিস কোট করে বলি, রাফসান বলছিল যে আমরা তো পালায়া যাই নাই, দেশেই আছি। ভাই তোমাকে কে বলছে যে দেশে থাকলেই কেউ ঋণখেলাপি হতে পারে না? এই দেশে ঋণখেলাপি করেও দেশে আছে এমন বহু মানুষ আছে। সো এইটা কোনো এক্সকিউজ না যে আমরা পালায়া যাই নাই তার মানে আমরা ঋণখেলাপি নাই, স্টিল ইউ আর ঋণখেলাপি, এবং সেটা করোনার আগের থেকেই। আর তারপরে আর একটা ব্যাপার, রাফসান আর একটা খুবই অদ্ভুত একটা দাবি করেছে যে এই দেশে তো হাজার হাজার কোটি টাকা নিয়ে পালায়া যাচ্ছে, তো অন্য কেউ হাজার হাজার কোটি টাকা নিয়ে পালায়া গেলেই কি আপনি যে 3 কোটি মানে 2,50,00,000 টাকা 2.5 কোটি টাকা লোন নিয়েছিলেন এবং তারপর ইন্টারেস্ট সহ 3-এর ওপরে চলে গেছে, 3 কোটির ওপরে, এটা কি এক্সকিউজ হয়ে যায়? অন্য একজন বড় অপরাধ করছে, আপনি একটা ছোট অপরাধ করলে সেটা এক্সকিউজ হয়ে যায়? এই আপনার লজিক? স্টিল আপনি তো ওইটার অপরাধী। আপনি মানে কি, আপনি মানে বোঝানোর চেষ্টা করছে আপনার পরিবার, যেহেতু তাদের প্রতিনিধি হিসেবে আপনি ডিফেন্ড করতে আসছিলেন, এই কারণে অনেক ক্ষেত্রে কথা বলতে গিয়ে আপনার নামটা চলে আসছে। তারপরে খেয়াল করে দেখেন যে ভিডিওর ভেতরে আমাকে একটা ভয় দেখাইলেন না, আইনি ব্যবস্থা নেবেন। আপনার কি মনে হয় আপনি একাই আইনি ব্যবস্থা নেবেন আর আমি আইনের ছাত্র ছিলাম, আমি আইনি ব্যবস্থা নিতে পারি না? আপনি যদি আইনি পথে হাঁটেন, আমিও আইনি পথে হাঁটতে পারি। এবং রিমেম্বার ওয়ান থিং, আমি এই পৃথিবীতে শুধুমাত্র পৃথিবীর কাউকেই আমি ভয় পাই না, একমাত্র অলমাইটিকে ছাড়া আমি কাউকেই বিন্দুমাত্র ভয়ও পাই না, পরোয়াও করি না। কারণ আমি খাইও না, কারো খাইও না, পড়িও না, আমি কারো ক্ষতিও করি নাই, আমি কোনো অপরাধীও না, আমি কারো ঋণখেলাপিও না, আমি কারো তোষামদি করেও বেড়াই না যে আমার ভয়ে থাকতে হবে। এই কারণে আমার কোনো ভয় নাই। আপনি আমাকে ভয় দেখায় মুখ বন্ধ করতে চান? রিমেম্বার ওয়ান থিং, আমি বিশ্বাস করি আমার রুটি রুজি রিজিক জীবন মৃত্যু প্রত্যেকটা জিনিসের ফয়সলা করে উপরওয়ালা, এবং আমার মরণের 1 সেকেন্ড আগেও আমি মরবো না, 1 সেকেন্ড পরেও কোনো দিন মরবো না। তাহলে এই জীবনে আমি আসলে কাপুরুষের মতো বাঁচতে চাই না, যেটা হক কথা সেটা আমি চিরকালই বলে যাব। কোনো ভয়ে টলায় যাওয়ার মানুষ আমি না, কারণ আমি ন্যায্য কথা বলার চেষ্টা করি, মানুষের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করি। ভয়ে তো আরে তারা থাকবে যারা দুর্নীতিবাজ, যারা লোন ডিফল্টার, যারা চুরিচামারি করে বেড়ায়, যারা অন্যায়কে জাস্টিফাই করে বেড়ায়। আমি কোনো দিন এই কাজগুলোকে ভয় পাই না। এবং আপনি কি বলার চেষ্টা করছেন যে আমি সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলছি, যদিও আপনি শব্দটা ভুল বলেছিলেন, কালকে হাস্যকর একটা শব্দ বলেছিলেন, বাট এটার অরিজিনাল ব্যাপারটা হলো এটাকে ইংলিশে সাবজুডিস ম্যাটার বলে। এটা কাভার করে না প্রত্যেকটা ঘটনায়, কিন্তু সাবজুডিস ম্যাটার না, আদালতে অনেক ব্যাপার বিচারাধীন আছে, সেটা নিয়ে পেপারে রিপোর্ট হয় না, সব কিছু হয় না। হয়তো আমি কি এমন কোনো কথা বলেছি যে এই যে রায় দিচ্ছে এটা ভুল, কোর্ট বিচার ঠিকঠাক মতো করতে পারছে না, অমুক তমুক, এ ধরনের কোনো কথা বলি নাই, কন্টেম্প অফ কোর্ট হওয়ার মতো কোনো কথা বলি নাই। আবার ডিফামেশনের কথা বলবেন তো, আমি পাবলিক ইন্টারেস্টে কথা বলেছি, এবং যে তথ্যগুলো আমি দিয়েছি সেগুলো পাবলিক ডকুমেন্ট, মাথায় রাখবেন, পেপারে সার্কুলেটেড হয়েছে সেই জিনিস, অফিসিয়ালি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সেই জিনিস, এবং পাবলিক ডকুমেন্ট এভাবে পাবলিশ করলে এবং জনস্বার্থে যদি করা যায় এবং সত্য যদি হয়, এগুলা কি হয় না, ডিফামেশনে কাভার করে না। ডিফামেশনের যে আইনটা আছে আপনার এগুলো জানার কথা না, সেই জায়গায় যে এক্সেপশনাল কজ আছে যে এই কারণে ডিফেমেশন হয় না, এগুলা কিন্তু এক্সেপশনাল কজের ভেতরে পড়ে যায়। আমি অনেক জেনে শুনেই পাবলিক ইন্টারেস্টে সত্য কথাগুলা পাবলিকলি প্রকাশিত হয়েছে এমন কথাগুলো আমি বলেছি খুবই সতর্কভাবেই। রাফসান আর রাফসানের ওই ভিডিওর ভেতরে আর একটা জিনিস দেখলাম, অন্য অনেক ইউটিউবার আছে যারা এসে গা সাপটাচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে। মনে রাখবেন, সত্য কথা কেউ যদি বলে, একজন সত্য কথা বললেও সেটা সত্যই থাকে, আর অন্যায্য কথা যদি 1000 জন মানুষও বলে, স্টিল সেটা অন্যায্য কথাই থাকে। অনেকে সাপোর্ট দিলে সেটা কি হয় না, সেটা ন্যায্য কথা পরিণত হয় না। সো যারা যারা ভাবছেন ওই যে বিভিন্ন ইউটিউবার আশেপাশে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের যে কেমন লাইফ লিড করেন, আপনারা কেমন তোষামদি করেন, কোথায় কি করে বেড়ান, এগুলো দেশের মানুষজন জানে। আপনাদের এইগুলা দেখে আমার মনের ভেতরে কোনো মানে এটা কোনো অনুভূতিও জাগে না আমার মনে। কারণ কি, আমি যেটা বলছি আমি বিশ্বাস করে আমি ন্যায্য কথাটা বলছি। আমি কাউকে বলেছি আমাকে সমর্থন দেন, কোনো কিছু করেন, আমি যদি ন্যায়ের কথা বলি, হক কথা বলি, তাইলে যাদের সমর্থন দেওয়ার তারা সমর্থন করবে। এবং আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি মনে হয় আমি যে ফ্যাক্টগুলো তুলে ধরেছি এগুলো ভুল এবং এগুলো অন্যায্য কথা বলেছি, আপনারা আমাকে সমর্থন করেন না। আই হ্যাভ দ্যাট গাটস যে আমি বলতে পারি আমি অন্যায্য কথা বললে আমাকে সমর্থন করবেন না। আর যারা যারা ওকে সমর্থন দিচ্ছেন ওই ভিডিওগুলোতে গিয়ে, তাদের এই গাটসের অভাব আছে।
আপনাদের মোরালিটির অভাব আছে। আপনারা অনেক অন্যায়কে জাস্টিফাই করার, বিভিন্ন জায়গায় অন্যায়কে জাস্টিফাই করার কি আছে, সেই নজিরগুলো কিন্তু আপনাদের আছে। সায়েদ আবদুল্লাহ এই কাজ করে না, কাউকে ভয়ও পায় না সায়েদ আবদুল্লাহ। তারপরে রাফসানের কথাটা যদি আমি আর একবার বলার চেষ্টা করি, যে সে অফিসিয়াল হিসাব মতো এবং লোনের এই ব্যাপারটা, এই ঋণ খেলাপির ব্যাপারটা নিয়ে আমি কেন অনেক কথাবার্তা বলি জানেন? কারণ বাংলাদেশে বর্তমানে 2023 সালের ডিসেম্বরের পরে অফিসিয়ালি যেটা ঋণ খেলাপির সংখ্যা ছিল সেটা 1,45,000 কোটি টাকা, এবং এর চেয়েও বেশি, আর আনঅফিসিয়ালি এর চেয়েও বেশি। এই টাকাটা কিন্তু পাবলিক মানি, আপনাদের নামে জনগণের টাকা বিভিন্ন মানুষ খেয়ে দিয়েছে। এই টাকাটা অনেক ক্ষেত্রে আর পরিশোধ করবে না। এই ভোগান্তিটা কার পোহাইতে হবে? দেশের মানুষের। ট্যাক্সের হিসাব বা অন্যরকম হয়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, প্রত্যেকটা জায়গায় পদে পদে ভোগান্তির শিকার হবেন। এক শ্রেণীর মানুষ মানুষের টাকা এইভাবে মেরে দিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে, নিজেদের লাইফে লাক্সারি কাজ কারবার করে বেড়াচ্ছে, আর তার ভোগান্তি দেশের মানুষ বয়ে বেড়াচ্ছে। এটা কি সচেতন মানুষ হিসেবে আপনাদের কথা বলা দায়িত্ব না? তো অনেক মানুষ আছেন যে রাফসানের ওই ভিডিওটা দেখে আবেগী হয়ে পড়েছেন। আপনারা কাউকে পছন্দ করতেই পারেন, তার অন্য কন্টেন্ট ভালো লাগতেই পারে, এর মানে কি এই যে একটা অন্যায্য জিনিস সমর্থন করবেন? আপনারা ব্যাংকিং সিস্টেমটা বুঝেন কিভাবে চলে, আপনারা লোন ডিফল্টার কেমনে হয় না হয়। অনেকে তো মনে করতেছেন যে কোর্টের রায় হলে লোন ডিফল্টার হয়, অথচ তারা করোনার আগের থেকেই লোন ডিফল্টার। সো এই ব্যাপারগুলো নিয়ে কি একটু ভাববেন না আপনারা? এই ব্যাপারগুলো নিয়ে তো আপনাদের ভাবা উচিত। আর গুরুত্বপূর্ণ আর একটা কথা বলি, যে আমি যেটা করার চেষ্টা করেছি এটাকে বলে সিটিজেন জার্নালিজম। আমি দেশের স্বার্থে ব্যক্তিগত উদ্যোগ থেকে এই সিটিজেন জার্নালিজমটা করেছি। কেন করেছি তার কারণ আমি একদম প্রথমেই কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি। আর গুরুত্বপূর্ণ আর একটা ব্যাপার হলো, আমার উদ্দেশ্যটা কি? রাফসান কি আমার ব্যক্তিগত শত্রু বা তার পরিবার? নো, অ্যাবসলিউটলি নো। আমি আরও কি চাই, রাফসানের লাইফে সে অনেক ভালো করুক। দেখেন আমি কিন্তু আমার পোস্টের ভেতরেই লিখেছি, কেউ কেউ আছেন বলার চেষ্টা করছেন ও এই দেশে কেউ বড় হতে হলে তাকে পা ধরে নামায়। না ব্রো, আমি কাউকে পা ধরে নামাচ্ছি না, একজন ঋণ খেলাপি পরিবারের লোকদের সাথে কথা বলছি, নর্মাল ব্যক্তির সাথে না। এবং যখন সে ঋণ খেলাপির টাকা পরিশোধ না করে অন্য কাজে অনেক ফুটানি করে বেড়াচ্ছে, ওই মুহূর্তে ওই পরিবারের বিরুদ্ধে আমি কথা বলেছি। আর কেন আপনাদেরকে নিয়ে, আপনার কি মনে হয় যে সবাই তাদেরকে হিংসা করছে এই গাড়ি বাড়ি দেখে, গহনা দেখে? না, আমার তো মনে হয় না। এক একজনের ওয়ে অফ লাইফ তা আলাদা। রাফসান আরও কোটি কোটি টাকা কামাক, তাতে আমার কি যায় আসে? এটা দেখে কি হিংসা করার আছে? সবাইকে কি মনে হয় সবাই টাকার পেছনে ছোটে? এক একজনের লাইফের প্যাটার্ন এক এক রকম, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, এক একজনের ওয়ে অফ লাইফ এক এক রকম। অন্যায়ের প্রতিবাদ করলে যদি এই রকম কারো কথা মনে হয় যে আপনারা হিংসায় জ্বলে পুড়ে মরছেন, নো, আপনারা অন্যায্য কথাটাকে সাপোর্ট করছেন, এইটার মাধ্যমে আপনাদের লজ্জা হওয়া উচিত। আর রাফসানকে একটা কথা বলি, যে রাফসান আমি জানি না যে সে হয়তো বা আমার চেয়ে 2-1 বছরের ছোট হবে কিংবা সমবয়সী টাইপই হবে। তো রাফসান, আপনি আমার ব্যক্তিগত শত্রু না, ব্যক্তিগতভাবে আমার কাছে কখনোই শত্রু হবে না। আমি চাই যেটা আপনারা লোনটা পরিশোধ করে দেন, এবং আপনি তো নিজেই ভিডিওর ভেতরে স্বীকার করে দিয়েছেন আপনাদের টাকা আছে, পরিশোধ করে দিতে চান, তাইলে এই ব্যাপারটা পরিশোধ করে দেওয়াই ভালো না? আপনারা যে মুহূর্তে এই লোনের টাকাটা পরিশোধ করে দিবেন, তারপরে আপনাদের বিরুদ্ধে আমার আর কোনো কথাবার্তা নাই। আপনারা মাকে আরও কোটি কোটি টাকার গিফট করেন, লাইফে অনেক ভালো করেন, সেটা দেখতে আমার ভালো লাগবে। এবং আমি সবার সামনে একটা কথা বলছি, আপনারা যদি লোনের পেমেন্টটা করে ফেলেন, আপনার এই ডিফল্টটা কেটে ওঠেন, রাফসান আপনি যদি উদ্যোগ নিয়ে এই কাজটা করেন, আমি আপনার প্রশংসা করব। এবং সবার সামনে বলছি, আমি আপনাকে ইনভাইট করলাম একটা কফির দাওয়াতে, যে আপনি তো আমার শত্রু না, আমি দেশের স্বার্থে কথা বলার জন্য আপনাদের প্রপোজিশনটাকে চ্যালেঞ্জ করেছি, বাট ইউ আর নট মাই এনিমি। এবং আমি ভবিষ্যতেও শত্রু জ্ঞান করবো না, কারণ আপনি তো আমার টার্গেট না, আপনি জাস্ট ঋণ খেলাপির একটা উদাহরণ হিসেবে আপনার পরিবারকে আমি ইউজ করেছি। তো আপনাকে আমি কফির দাওয়াত দিয়ে দিলাম, ডেফিনেটলি আমরা কফি খেতে খেতে গল্প করব, আপনার সাথে হ্যান্ডশেক করব, এবং আপনাকে আমি ডেফিনেটলি তখন নিজে একটা ফেসবুকে পোস্ট দেবো, ইয়েস রাফসানটা এটা পে করে দিয়েছে। এবং আপনি লাইফে অনেক ভালো করতে থাকেন, সেটা দেখতেও আমাদের সবারই ভালো লাগবে, ঠিক না? কিন্তু আপনি সেটা না করে এসে উল্টাপাল্টা লজিক দেখাবেন, সেটা তো রাফসান হইতে পারে না। আর দেশের মানুষ যারা আছেন, যারা দেখছেন ঋণ খেলাপিদের সামাজিকভাবে
আমাদের বয়কট করাটা জরুরি। দেশের মানুষের টাকা মেরে এইভাবে একদল মানুষ, রাফসানরা একটা ছোট্ট উদাহরণ, এরকম আরও অনেক রাঘব বোয়ালরা আছে। অনেকে বলেন আমি কি রাঘব বোয়ালদের বিরুদ্ধে কথা কেন বলি না? আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন আপনাদের জানা থাকার কথা, আমি রাঘব বোয়ালদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি কথা বলি। আমি অন্যায়ের প্রতিবাদ পেলে আমি কিন্তু করার চেষ্টা করি। ঠিক আছে, যদি মনে হয় যে উনি করলো না, আপনারা করেন, কেউ কি বাধা দিয়েছে? দেশটা আপনাদেরও না? আপনাদেরও তো দায়িত্ব আছে। এই দেশটার ব্যাংকিং সেক্টরটা অনেক বেশি ট্রাবলের ভেতরে আছে, অর্থনৈতিক কালের একটা সংকট চলছে। সো এই জিনিসগুলা ওভারকাম করানো কি আমাদের দায়িত্ব না? তো এই জায়গায় ঋণ খেলাপি যারা, তারা এত বড় বড় বেনিফিট নিয়ে সবার টাকা মেরে দিবে, এইটা হইতে পারে না। আপনারা প্রত্যেকেই সচেতন হন, দেশটাকে আমরা সবাই মিলে চলেন ভালো রাখি। এটা তো আমাদের দেশ, আমাদের এই দেশে বাঁচতে হবে, এটা আমাদের শিকড়, আমাদের সবার দায়িত্ব আছে না? আর উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে, ভয় দেখায়, ইলজিক্যাল কথাবার্তা বলে আমার সাথে আসলে পারবেন না। কারণ আমি খুবই ন্যায্য কথা বলা পছন্দ করি, আমি একটা অন্যায্য কথাবার্তা বলি নাই। আর এই যে কাজটা করেছি পুরো পাবলিকের সাথে, রাফসান উল্টাপাল্টা ভিডিও করলে, ইমোশনাল কথা বললে যে কেউ বাবা মাকে কোনো গিফট দিতে যায়েন না, এইটা শুনে অনেক বাচ্চা কাচ্চা মানুষ আছে যারা ইমোশনে গলে পড়বে। না রাফসান, এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেইলে যুক্তি খাটে না। আপনার যুক্তিগুলো যে ভুল ছিল, এই ভিডিও যারা দেখে তারা বাই দিস টাইম সবাই জেনে গেছে। আমি চিরকাল হকের কথাই বলবো, ন্যায্যতার কথাই আমি বলবো যতদিন আমি বেঁচে থাকবো। আর ডেফিনেটলি রাফসান দা ছোটো ভাই, রিমেম্বার দ্য নেম, দিস ইজ সাইয়েদ আবদুল্লাহ, ইয়োর বড় ভাই। কফির দাওয়াতটা কিন্তু থাকবে, লোনটা পরিশোধ করেন সবাই মিলে, কফি খেতে খেতে গল্প হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।